দর্শক, ডেইলি সানের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জায়েদ হোসেন মিশু। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বর্তমান সময়ের সবচাইতে আলোচিত ব্যক্তি সাইদ আব্দুল্লাহ। সরাসরি চলে যাব সাইদ আব্দুল্লাহর কাছে। ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। প্রথমেই জানতে চাইবো, আসলে আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে আপনি একটি টক শোতে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন নিঝুম মজুমদার এবং তার সঙ্গে একটি কথোপকথন আমরা দেখেছি এবং আপনি সেখানে হারপিক দেখিয়েছিলেন। আপনি তাকে আসলে হারপিকটি কেন দেখিয়েছিলেন এবং নিঝুম মজুমদারকে আপনি চিনেন কিভাবে? আচ্ছা, বাংলাদেশের রাজনীতি সচেতন যে কোনো মানুষেরই আসলে নিঝুম মজুমদারকে না চেনার কথা না, কারণ তার মতো একটা প্রোপাগান্ডাবাজ এবং পতিত স্বৈরাচারের এই জাতীয় নগ্নভাবে সমর্থন করা ব্যক্তি তাকে আসলে অনলাইন দুনিয়ায় আলোচনার সমালোচনার ভেতরেই তো থাকেন। সো তাকে চেনাটা অসম্ভব কোনো কিছু না। বছর দুয়েক আগেও একটা টক শোতে এসে আমার সাথে বসেছিল, বছর দুয়েক আগেও, এবং তারই ধারাবাহিকতায় এবং বিগত আন্দোলনের টাইমেও, এই আন্দোলন এবং বিভিন্ন সময়ে আওয়ামী লীগ যখন ভোট চুরি করেছে, মানুষের পর যখন নিপীড়ন চালিয়েছে, গুম খুন চালিয়েছে, তখনও দেখবেন সে সেটাকে সমর্থন দিত। মনে করে দেখেন, বাংলাদেশ আর্মির কুলাঙ্গার একজন চিফ ছিলেন ওই জেনারেল আজিজ, তার নামে তো কত অভিযোগ আপনারা জানেন। অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন তো নিশ্চয়ই দেখেছেন আল জাজিরার, তখনও তাকে নগ্নভাবে সমর্থন দিয়েছে। অর্থাৎ নিঝুম ছিল লিটমাস টেস্ট, যে দুনিয়ার যত অপকর্ম সেই জায়গাতে দেখা যেত সে সাপোর্ট দিত। মানে আমরা চিন্তা করতাম যে কোনো কিছু ঠিক না কি ভুল, এটা বোঝার দুইটা মেকানিজম ছিল। এক নাম্বার, জাফর ইকবাল যেটা সমর্থন দিচ্ছে বোঝা যেত তার বিপরীতটা সঠিক, আর নিঝুম মজুমদার যেটা সাপোর্ট দিচ্ছে বোঝা যেত তার বিপরীতটাই সঠিক জিনিস। সো তাকে না চেনার টেকনিক্যালি কোনো কারণ নাই। ইনফ্যাক্ট বিগত দিনগুলোতে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া যারা স্বৈরাচারের পারপাস সার্ভ করতো, তারাও কিন্তু বিভিন্ন টক শোতে তাকে আমন্ত্রণ জানাতো। কোন মিডিয়াগুলো আশা করি আর দুই নাম্বার বলার কোনো কারণ হবে না। আপনি যদি পুরো টক শোটা মনোযোগ দিয়ে দেখেন, টক শোর যেটা টপিক ছিল আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা আইসিসি বলে, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত, সেই জায়গাতে কি অন্তর্বর্তীকালীন সরকারের সবাই সহ 61 জনের নামে মামলা হয়েছে কিনা এবং সামগ্রিক আরও সব কিছু মিলে। আপনি তো জার্নালিস্ট মানুষ, আপনার ভালো জানবার কথা, এইভাবে কি মামলা হয়? আমরা যারা লয়ের মানুষ আছি তারা জানি এইভাবে মামলা হয় না। কিন্তু আমি আপনাকে কয়েকটা বাংলাদেশের পার্টিকুলার মিডিয়া একদম ধরে ধরে দেখিয়ে দিতে পারবো, তারা এই প্রোপাগান্ডাকে বিশ্বাস করে মূলধারা নিউজ মিডিয়া তারা নিউজ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সবাই এবং আরও অন্যদের মিলে মোট 61 জনের নামে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হয়েছে। আমি একেবারে সুস্পষ্ট ভাষায় বলছি, আমি যেহেতু লয়ের মানুষ একদম জেনেই বলছি, এইভাবে কোনো মামলা হয় না। ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে কোনো মামলাই করা যায় না। এবং তারা যেসব গ্রাউন্ড ড্র করেছে, আপনাকে একটা ব্যাখ্যা দেই। ব্যাখ্যাটা হলো, তারা কি বলছে, 5 থেকে 8 আগস্ট পর্যন্ত দেশে নাকি গণহত্যা চলেছে। গণহত্যা চলার জন্য সুস্পষ্ট কিছু কারণ দরকার হয়, কিছু ক্রাইটেরিয়া আছে, ইন্টারন্যাশনাল জেনোসাইড কনভেনশন আছে। সো সে তো আসলে লয়ের পুরো ব্যারিস্টারও না, দেখবেন সে শুধু ব্যারিস্টারও কিন্তু লিখতে পারে না, তারও রেস্ট্রিকশন আছে। সে দেখবেন ক্যাঙ্গারু ব্যারিস্টার টাইপ একজন মানুষ, এবং সেই শর্টকামিংসটাও তো সে অনেক ক্ষেত্রে প্রতারণা করে। তার বইয়ের ক্ষেত্রে লিখে রাখে একজন ব্যারিস্টার, আসলে সে ওই অর্থে ব্যারিস্টার না। তো এই মানুষটা যখন বিভিন্ন জায়গায়, তারাও দু একটা ভিডিও আপনি দেখতে পারেন, তারাও বলছে আমরা মামলা করেছি। পলাতক যে সিলেটের মেয়র ছিলেন তিনিও বলছেন আমরা মামলা করেছি। আসলে তো মামলাই হয় নাই, জাস্ট একটা কমিউনিকেশন করেছে। আপনি যদি আমাকে একটা চিঠি দেন, এইটাকে আমার নামে মামলা করা হয়? আইসিসির প্রসিকিউটরের কাছে এই ধরনের চিঠি প্রতিদিন হাজার হাজার যায়, সব কি মামলা হয়? তারপরের মজার ব্যাপারটা হলো, যিনি হোস্ট ছিলেন তিনি বারবার করে বলে দিয়েছেন, এবং তিনি যখন আমাকে বলেছেন যে প্লিজ আসেন, আমি প্রথমেই বলেছি যে ইনার মতো একজন অযৌক্তিক ব্যক্তি এবং উন্মাদের মতো ব্যক্তির সাথে আমি বসতে রাজি না। তারপর আমাকে বলছে না, কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করে আমরা লিগ্যাল পয়েন্টে থাকবো, আপনি আপনার লিগ্যাল পয়েন্ট বলবেন, সেও কথা বলবে, এবং পুরো শর্ত দেয়া ছিল যে কেউ কারো কথা বলার টাইমে কোনো ইন্টারফেয়ার করা যাবে না। আপনি খেয়াল করে দেখেন, সে যখন কথা বললো কেমন অ্যাবসার্ড কথাবার্তা বলছে সিলেটের মেয়র, এখনও সে মেয়র, শেখ হাসিনাকে নাকি জঙ্গি কায়দায় উৎখাত করা হয়েছে ষড়যন্ত্র করে। এত এত লাশের বিনিময়ে যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেলাম, সেই জায়গায় যখন এই ধরনের কথা শুনবেন, আপনার তো নর্মালি রক্ত গরম হয়ে যাওয়ার কথা। স্টিল আমি খুবই ঠান্ডা ছিলাম, কারণ আমি জানি তারা এই ধরনের কথা বলবেই। এবং সে যে 5 মিনিটের ওপরে কথা বলেছে, সেই ভিডিও ক্লিপ তো আছে, দেখেন তো। আমি একটা টু শব্দ করিনি, আমি কিন্তু রেসপেক্ট রেখে দিয়েছি। তারপর যখন হোস্ট আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করলো, আমি উত্তর দেওয়া শুরু করেছি, সে দেখবেন বারবার করে ইন্টারফেয়ার করছে, ডিস্টার্ব করছে, চিল্লানো শুরু করছে।
ওই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমি তারপর হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি, হোস্ট আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি ওইটা মনে করিয়ে দেওয়ার জন্য যে এই শর্ত তো ছিল এবং আপনিও অ্যাগ্রি করেছেন যে কেউ কারো কথা বলার ভেতরে ইন্টারফেয়ার করবে না। সে যখন বারবার করে ডিস্টার্ব করছে তখনই দেখলাম যেমন কুকুর তেমন মুগুর রাখাটা অবশ্যই যুক্তিসঙ্গত। তাহলে তো তাকে স্পেসটা দেওয়া হচ্ছে, সে শর্তের ভায়োলেটটা আগে করেনি, করেছে তো। আপনি যে ভিডিওটা দেখেন, দেখার পর আপনি যে প্রশ্ন করলেন, ভিডিওটা করার পরে আমার কথার সাথে মেলান, দেখেন আমি সত্য বলছি নাকি কে সত্য বলছে। আমি তো আপনাকে বলছি না যে আমার কথাই বিশ্বাস করেন, যান ভিডিও দেখেন, যাচাই করেন, সাংবাদিক মানুষ এটা পারবেন। মোস্ট ইম্পর্টেন্টলি ধরেন আপনি বসে আছেন, আমি কোনো একটা জিনিস প্রদর্শন করলাম, আপনি যখন চিল্লাপাল্লা করলেন এর মানে কি? আপনি তো নাই করতে পারতেন, আপনার সাথে ওইটা সংস্পর্শ ছিল না, কিন্তু আপনি চিল্লাপাল্লা করে তো বুঝিয়ে দিলেন যে আসলেই তার সাথেই সম্পর্কিত এবং সেই ঘটনাও কি সেটাও এখন সবাই জানে। সো পুরো প্রেক্ষাপট আমি বললাম, আপনি যাচাই করেন, সাংবাদিক মানুষ, আশা করি সেটা বুঝতে পারবেন কে সত্য কথা বলছে। আচ্ছা, যে কোনো কাজ করার আগেই তো একটা হোমওয়ার্ক করে রাখতে হয়, রাইট? আপনি যদি জানেন যে আপনি যে রাস্তা দিয়ে যান সেই রাস্তায় একটা পাগলা কুকুর আছে, তার বিচার বুদ্ধি বোধ নাই, গেলেই আপনাকে কামড়ে ধরাটাই তার স্বভাব, আপনি তো নিশ্চয়ই প্রিকশন নিয়ে যাবেন, রাইট? আপনি তো আর এমনভাবে যাবেন না যে কুকুর এসে কামড়াবে, সেই সুযোগটা আপনি দিবেন। সো প্রিকশনারি মেজার তো রাখাটা উচিত। আমি জানতাম যে সে এই ধরনের কাজ করে, আপনাকে আমি অসংখ্য এ ধরনের ক্লিপ দেখাতে পারবো যে জায়গায় তার পাশে যে আছে তাকে নিঝুম মজুমদার সরাসরি গালাগালি করছে। আমি একটা উদাহরণ দেখিয়ে দিই। গণ অধিকার পরিষদের রাশেদ খান আছে, রাশেদ খানকে কি অকথ্য ভাষা একবার গালাগালি করেছিল সেটা নিশ্চয়ই জানেন। এবং একই সাথে সে প্রত্যেকটা জায়গায়, ৭১ টিভিতেও যখন আগে বসতো বিভিন্ন জায়গায়, সে কিন্তু এই কাজটাই করতো, এটা আপনারা জানেন না? তো সে যে এই ধরনের কাজ করে অভ্যস্ত এবং এইভাবে চিল্লাপাল্লা করে এই অন্যকে ডমিনেট করার পদক্ষেপটা দেখানোর চেষ্টা করে, সে শুধু এই কাজটাই না, বিগত দিনগুলোতে বহু মানুষকে নাজেহাল করার চেষ্টা করেছে না? বহু নিরীহ ধার্মিক মানুষকে নিয়ে সে যে ধরনের কটাক্ষ করে কথা বলেছে, তাদেরকে হেনস্থা করেছে, এটা তো যে কোনো বিবেকবান মানুষেরই লাগা উচিত না? অনেক নিরীহ ধার্মিক মানুষকে নিয়ে সে কী ধরনের কটাক্ষ করে এটা কি দেখেন নাই কখনো? সে তো এই জাতীয় কাজ করেই অভ্যস্ত। সে কি মনে করে যে সে একাই এক জায়গায় সব কিছু ডমিনেট করবে, অন্য কেউ নাই? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাথায় রাখা উচিত বাপের ওপরেও বাপ থাকে, এবং রাস্তায় কোনো পাগলা কুকুর থাকলে প্রতিষেধক নিয়ে রাখাটা তো উচিত। আমি জানতাম সে এই ধরনের কথাবার্তা বলতে পারে, ডিস্টার্ব করতে পারে, এই জন্য অমোঘ অস্ত্রটার সাথেই রাখলাম। এবং দেখেন তা কাজেও লেগেই গেল, কারণ সে তো চিল্লাপাল্লা করছিল, এমনকি তার পরবর্তীতেও সে কী নিকৃষ্ট ভাষায় গালাগালি করছিল সেটা দেখেননি? আমি গালাগালি করেছি, মুখ দিয়ে আমি একটা কথাও বলেছি? তো আপনি বারবার করে আক্রমণ করার সুযোগ দিবেন, আপনি কিছুই বলবেন না এবং চিরকালই তারা এই ধরনের কাজ করবে, এটা কি হওয়া উচিত? ধৈর্যের একটা সীমা আছে না? সো এই জন্য আমি প্রিকশনারি মেজার নিয়েই রেখেছিলাম, কারণ আমি জানি যেমন কুকুর তেমন মুগুরটাও দরকার হয় না। আমার মনে হয় যে যে কাজটা হওয়ার হয়ে গেছে, বার্তা যেটা দেওয়ার সেটা দেওয়া হয়ে গেছে, এবং সে তো কোনো নরমসই জানে না, সে ওইভাবে লও জানে না এবং তার ভেতর কোনো যুক্তিও নাই। কাজে বারবার করে একজন এই ধরনের মানুষের সাথে তো বসার কোনো মানে নাই। ইনফ্যাক্ট আমি তো তার অনুরোধে তো বসিনি, ওই টিভির যে হোস্ট ছিলেন তাদের রিকোয়েস্টে আমি ওই টক শোতে জয়েন করেছি। ওই জায়গায় কে থাকলো XYZ, দ্যাট ইজ নট অফ মাই কনসার্ন। এই সব প্রশ্ন আসার আগে যেটা সবার আগে আমি দেখতে চেয়েছিলাম, প্রত্যেকজন আওয়ামী লীগার যারা আছেন, যারা কোনো অপকর্মের সাথে জড়িত ছিলেন, তাদের আমি বিচার দেখতে চাই। সেই বিচারটা কি হয়েছে? হয় নাই। আমি তো আসলে অনেক বছর যাবতীয় ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি বিভিন্ন ইস্যুতে। ইলেকশনগুলোর আগে যখন মানুষের পর দমন পীড়ন চালাতো, ক্র্যাকডাউন চালাতো, তখনও যেমন কথা বলেছি। বিভিন্ন মানবাধিকার ইস্যু যখন তৈরি করতো তখনও কিন্তু আমরা দাঁড়িয়ে প্রতিবাদ করেছি। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনও করেছি, নিরাপদ সড়ক আন্দোলনও করেছি, এবারও তো একদম সামনে থেকেই করার চেষ্টা করেছি। তো সব কিছু মিলিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং কি জানেন, আওয়ামী লীগ আসলে কোনো দল না। আওয়ামী লীগ যেটা পরিণত হয়ে গিয়েছিল এটা একটা সাক্ষাৎ দানব, এবং প্রত্যেকটা মানুষের নেচারই শেখ হাসিনার মতো। আপনি বলেন তো 100 দিন তো পার হয়ে গেছে, কোনো আওয়ামী লীগার বা আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদের ভেতরে ন্যূনতম কোনো অনুশোচনা দেখেছেন? এত হাজার হাজার মানুষ মেরে ফেললো, হাজার হাজার মানুষকে চিরতরে পঙ্গু করে দিল। দেখবেন অনেক মানুষ চোখে আর কোনো দিন দেখবে না, পঙ্গু হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সারা জীবনে তারা নর্মাল লাইফ ব্যাক করবে না। যেসব মানুষ মারা গেছে, কিছু মানুষের ফেস মিডিয়াতে সবসময় আলোচিত হয়, অনেক খেটে খাওয়া মানুষ ছিল, তারা মারা গেছে। এই মানুষগুলো কোনো দিন আর তাদের পরিবারের কাছে ফিরবে না।
তাদের কাছে গিয়ে আপনি দাঁড়িয়ে জবাব দিতে পারবেন? তো তাদের ভেতরে ন্যূনতম কোনো রিমোর্স বোধ আছে? দেখবেন এখনো তারা প্রতিশোধ নেওয়ার জন্য কথা বলে। একটা বিখ্যাত ব্যান্ডের গায়ক গতকাল রাতেই একটা স্ট্যাটাস দিয়েছিলেন, কি কুৎসিত ভাষায় স্ট্যাটাস দিয়েছেন যে ফাঁসিতেও না, কিভাবে মারবে যারা আমরা আন্দোলন করেছিলাম এবং মারার পরে তারপর কি করবে, মানে লাইভ টেলিকাস্ট করে করে দেখাবে। এই ধরনের হিংস্র মন মানসিকতা যারা রাখে তারা কি মানুষ? আমি তো বলি এটা আওয়ামী লীগের রেজিম ছিল না, এটা ছিল আওয়ামী জাহেলিয়াত। একেবারে সুস্পষ্ট ভাষায় এটা ছিল আইয়ামে জাহেলিয়াতের মতো আওয়ামী জাহেলিয়াত। তো এই যে আওয়ামী জাহেলিয়াতের ভিতরে ন্যূনতম কারো ভিতরে রিমোর্স বোধ নাই, মানুষের ভিতরে তো রিমোর্স বোধ থাকলে তারপরেই ক্ষমার প্রশ্নটা আসতে পারে। তারা তো এটা ফিলই করে না তারা অন্যায় করেছে। এত এত মানুষের রক্ত ঝরেছে, ছোট শিশু পর্যন্ত তাদের প্রতি কোনো দয়া মায়া ছিল না। দেখেন নাই হেলিকপ্টার থেকে গুলি করেছে, দেখেন নাই রুমের ভেতরে একটা বাচ্চা শিশু খেলছে, গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। একজন সবজি বিক্রেতা রাস্তায় ফল বিক্রি করছে, একদম গুলি করে তার জীবন ধ্বংস করে দেওয়া হয়েছে। কতগুলো মানুষকে আপনি সান্ত্বনা দিবেন? তাদের ভেতরে কোনো রিমোর্স বোধ নাই। আপনি যদি জেনুইনলি 2006 সালের লগি বৈঠা আন্দোলন, যেটাতে প্রথম মানুষ মেরে লাশের উপরে নৃত্য করার কালচার আওয়ামী লীগ শুরু করেছিল, ওই জায়গা থেকে যদি চেষ্টা করেন সেই লগি বৈঠা আন্দোলন, পিলখানা ট্র্যাজেডি, যে জায়গায় আমাদের আর্মিকে একেবারে সমূলে মোরালটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটার সাথে আওয়ামী লীগের সরাসরি জড়িত ছিল, সরাসরি। শাপলা চত্বরের কথা যদি বলেন, কি পরিমাণ ক্র্যাকডাউনটা চালিয়েছে। এরপরে আপনি প্রত্যেকটা ইলেকশনের আগে বিভিন্ন জায়গায় পলিটিক্যাল দলগুলোর পর কি অসহনীয় নিপীড়ন চালিয়েছে না, গুম খুন, এটা তো এখন সবাই জানে। তারপরে চিন্তা করে দেখেন 2023 সালের ইলেকশনের ভেতরে কি পরিমাণ জুডিশিয়াল হেনস্থা চালিয়েছে, মানুষকে মেরেছে, ক্র্যাকডাউন চালিয়েছে। আর 2024 সালে এই আন্দোলন তো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জায়গায় একেবারে অমানবিকভাবে নাজিদের মতো স্টাইলে তারা এই কাজগুলা করেছে। তো তাদের যদি বিচার করতে হয়, এবং প্রত্যেকটা ইলেকশন যারা ক্র্যাকডাউন করেছে, বিগত দিনগুলাতে বাংলাদেশে কোনো ভোট হয়েছে? হয় নাই। এই যে 15টা বছর কোটি কোটি মানুষের ভোটের সাথে জোচ্চুরি করা হলে প্রত্যেকটা জিনিস যদি অপরাধের আওতায় আসে, অলরেডি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের টপ টু বটম প্রত্যেকটা নেতা কর্মী জেলে থাকার কথা। আপনি তো 8 থেকে 10 লাখ আওয়ামী লীগের এই ধরনের পারপেট্রেটর এখন তো বিচারে থাকার কথা, তাহলে অটোমেটিক ওদের মোরালটা ভেঙে যেত। অবশ্যই আমি বিচার চাই। 2 নম্বর ব্যাপার, ছাত্রলীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ করাটা যদিও একটা নির্বাহী আদেশ দিয়ে হয়েছে, আমি হলে যেটা চাইতাম তাদের বিচারটা নিশ্চিত করে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে এই কাজটা করা, তাতে করে ব্যাপারটা আরও ভালো হতে পারতো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে অনেক কথা আছে। মনে রাখবেন, একটা মতাদর্শকে অনেক ক্ষেত্রে সরাসরি আপনি নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যাবে, ব্যাপারটা এইরকম না। সেটার অনেকগুলা পার্সপেক্টিভ থাকে, লিগ্যাল পার্সপেক্টিভ থাকে, সোশ্যাল পার্সপেক্টিভ থাকে, কিন্তু তাদের শাস্তি হওয়াটা অত্যন্ত জরুরি। আর তাদের শাস্তি যদি নিশ্চিত করেন, অটোমেটিক তারা নিষিদ্ধর মতোই হয়ে যাবে। আপনি যদি শাস্তিও দিলেন না, নিষিদ্ধ করবেন কি করবেন না, এই টাইপ দোলাচলে যদি থাকে, তাহলে এই ব্যাপারটা শহীদদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। এই একটা গণ অভ্যুত্থানের সরকার এসে এত ঢাক ঢাক গুড়গুড় করার কথা ছিল না। আমি ডানে বামে তাকাতে চাই না, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড আমি দেখতে চেয়েছিলাম। এদের প্রত্যেকের খুব কঠোর শাস্তি আমি দেখতে চাই, এবং আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে সেটা জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে বিচার হয়ে তারপর কি ডিসাইড হবে সেটা হওয়া উচিত। এবং তারা যেহেতু নর্মাল কোনো রিমোর্স বোধ নাই, এখন হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে চায়, হত্যা করতে চায়, প্রতিশোধ নিতে চায়, তারা বাংলাদেশে কিভাবে রাজনীতি করবে ওই ব্যানারে? সেই জায়গাটাও রেস্ট্রিক্ট করার দরকার আছে বলে আমি মনে করি, কিন্তু সেটা হুমজিক্যাল কোনো ডিসিশনের মাধ্যমে না, জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে, ফেয়ার ট্রায়ালের মাধ্যমে এবং সুবিবেচনা বোধ থেকে। গতকালই যেমন একটা সেশন ছিল সংবিধান সংস্কার কমিশনে, আমি আমার অফিসিয়ালি তারা মতামত নিয়েছে, নাগরিক সমাজের বিভিন্ন অংশীজনের কাছ থেকে নিচ্ছে। তো আমি সুস্পষ্ট 20টা পয়েন্ট উল্লেখ করেছি যে জায়গাগুলো সংবিধানে আমাদের পুনর্লিখন বা অ্যামেন্ডমেন্ট যদি করা হয় বা সংস্কার যদি করা হয়, সেই জায়গাতে আমি ওই 20টা পয়েন্ট দেখতে চাই। সেটা বিস্তারিত পয়েন্ট ধরে ধরে আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে। তো তার আগে আমি বলতে চাই, ওই যে অনেকেই যেটা বলার চেষ্টা করছে যে সাংবিধানিকভাবে এখনও প্রধানমন্ত্রীকে নিকা, অ্যাবসলিউটলি নট। আমি তো ভিডিও কন্টেন্টও বানাই, একটা বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমি ওই জায়গাতে দিয়ে দিয়েছি। আমাদের যে এক্সিস্টিং সংবিধান আছে, ওইটার 57 আর্টিকেল যেটা ছিল প্রাইম মিনিস্টার মেয়াদ সংক্রান্ত, ওইটা পড়লে দেখতে পারবেন যে প্রাইম মিনিস্টারের পদ ভ্যাকেন্ট হয় কখন। 57 প্রথমে যদি দেখেন যে উনি যদি পদত্যাগপত্র জমা দেন, 2 নাম্বার উনি যদি সংসদ সদস্য না থাকেন, দুইটার ভেতরে কোনো একটা হলে,
এবং আরেকটা ব্যাপার হলো যে যখন অন্য কেউ প্রধানমন্ত্রীর অফিসটা গ্রহণ করে নাই ততক্ষণ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেও ওনার প্রধানমন্ত্রীর কাজ চালিয়ে যেতে কোনো বাধা নাই। সো এই পয়েন্টগুলো যদি মিলিয়ে একটু পড়ার চেষ্টা করি, প্রথমে আপনি বলতে পারেন যে উনি যদি পদত্যাগপত্র জমা দেন, তো শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু রাষ্ট্রপতি ছিলেন, উনি প্রথম দিন 5 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু বলেছিলেন যে ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইনফ্যাক্ট এই পদত্যাগপত্র জমা দিল কি দিল না এটা ইম্যাটেরিয়াল একটা ব্যাপার, মনে রাখতে হবে সে কিন্তু নর্মালি যায় নাই, সে পালিয়ে চলে গেছে। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী না, শেখ হাসিনা পলাতক স্বৈরাচার। এবং শেখ হাসিনা যখন পালিয়ে গেল ইটসেলফ যে মেসেজটা দেয় সেটা হলো সে আর দায়িত্ব পালনে আগ্রহী বা সচেষ্ট না, সে ইনক্যাপাবল। এবং সে ওই যে 2 নম্বর অপশন, সে যদি আর এমপি না থাকে, পার্লামেন্ট কিন্তু ভেঙে দেওয়া হয়েছে আপনি জানেন, 6 তারিখে রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দিয়েছে। পার্লামেন্ট যখন ভেঙে দেওয়া হলো এর মানে কি আর একজন ব্যক্তিও এক্সিস্টিং পার্লামেন্টের মেম্বার অফ পার্লামেন্ট না, তাহলে তো অটোমেটিক ওইটার মাধ্যমে কি হয়ে গেল, সেখানে প্রাইম মিনিস্টার আছে। ওই সংবিধানের আলোক দিয়েই আমি বলছি। আর তারপরের প্রসঙ্গটা কি, পরের জন এসে ওই পদে শপথ নিয়ে কার্যভার গ্রহণ করার আগ পর্যন্ত পরের জন এসে ডক্টর মোহাম্মদ ইউনূস কি প্রধানমন্ত্রীর যে পোস্ট সেটা দখল, মানে সেটা তো সেই পোস্টটা কি করেছে, সেই পোস্টের শপথ নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। সো এই জায়গাটা খেয়াল করে দেখেন, যে কথাটা বলা হচ্ছে প্রধানমন্ত্রী এখনো আছেন সেটা কি সঠিক, ওই সাংবিধানিক ব্যাখ্যার ভেতর দিয়েও সে আর প্রধানমন্ত্রী না। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সে তো পলাতক, বাংলাদেশে কোনোদিন এইভাবে পালিয়ে চলে গেছে প্রধানমন্ত্রী এই টাইপ নজির আছে? পালিয়ে চলে যাওয়ার পরে তার লেজিটিমেসি ওই জায়গাতেই শেষ হয়ে যায়, একটা গণ অভ্যুত্থান হয়েছে, এই ব্যাপারটা মানুষ কেন ভুলে যায়? তারপরে প্রসঙ্গে আসি যে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু যদি না থাকেন সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে কিনা। এই জায়গায় দেখবেন পলিটিক্যাল দলগুলোর ভিতরে এক একটা পলিটিক্যাল দলের এক একটা টেক আছে। তো গণ অভ্যুত্থান যখন হয়ে গেছে তারপরে কিন্তু আমাদের দেশের সাংবিধানিকভাবেই কিন্তু আপাতত চলছে। সেটা কিসের মাধ্যমে? সংবিধান যদি খোলেন, এক্সিস্টিং সংবিধানের আর্টিকেল 106, এই জায়গায় রাষ্ট্রপতির অনুরোধ ক্রমে অ্যাডভাইসরি মতামত দেওয়ার জায়গাটা আছে। সেই মতামত কিন্তু অ্যাপিলেট ডিভিশন থেকে নেওয়া হয়েছে, সেই মতামতের পর ভিত্তি করে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু সরকার গঠনের অনুমোদন দিয়ে সরকার গঠন করা হয়েছে। সো এটা পিওরলি ওই সাংবিধানিকভাবেও লিগ্যাল গভর্নমেন্ট। আর তারপরেও এই লেজিটিমেসিটা কনস্টিটিউশনেও খুঁজে নেওয়ার দরকার নাই। গণ অভ্যুত্থান যে হয়ে গেছে, এই গণ অভ্যুত্থানই হইল এই সরকারের লেজিটিমেসি। তারপরের গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তাহলে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে সরানো বা না সরানোর সাথে কতটা সম্পর্ক। সরানো হলেও গণ অভ্যুত্থানের পরবর্তীতে খুব বড় সমস্যা হয়তোবা হতো না, কিন্তু যেহেতু ওই স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেছে সেহেতু এই মুহূর্তে যে মুহূর্তে আছে এই মুহূর্তে বড় কোনো সমস্যাও কিন্তু এটা হচ্ছে না। তবে বলে রাখাটা ভালো, খোলাখুলিভাবেই বলে রাখছি, একজন প্রেসিডেন্টের কাছে যে ধরনের ডিগনিটি আমরা দেখতে চাই, যে ধরনের ব্যক্তিত্ব আমরা দেখতে চাই, শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, আমি নিজেও পাবনার মানুষ, উনিও পাবনার মানুষ, খুবই অনুশোচনা হয় যে এটা খুবই অগৌরবের একটা ব্যাপার যে তার মতো মানুষ রাষ্ট্রপতি হিসেবে আছেন, তার ওই ডিগনিটিটা কোনো অর্থেই নাই। তারপরেও এই মুহূর্তে যে মুহূর্তে সরকার গঠন হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আনস্টেবল পরিস্থিতি আবার তৈরিও হওয়া যাবে না, কারণ রাজনীতির ভেতরেও কিন্তু নানা রাজনীতি চলতে থাকে, বিভিন্ন মানুষের ইন্টেনশন কিন্তু বিভিন্ন রকম থাকে। দেখেন আন্দোলনটা যখন হয়েছিল সবার কমন শত্রু ছিল এক স্বৈরাচার, আন্দোলনটা যখন শেষ হয়ে গেছে তারপরে কিন্তু প্রত্যেকের নিজস্ব আইডিওলজিক্যাল ব্যাপারটা আছে। সো এই মুহূর্তে যদি একটা জায়গায় ভ্যাকেন্ট হয়ে যায় ওইটার সাথে কিন্তু সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কও কিন্তু রাষ্ট্রপতি, এটাও মাথায় রাখার দরকার আছে। সো আমাদের কিন্তু একটা স্ট্যাবিলিটি দরকার। এমন যদি হয় যে এই জায়গাটা যেন তেন প্রক্রিয়ায় সরিয়ে দিয়ে দেশের ভেতরে কোনো না কোনোভাবে অস্থিরতা তৈরির একটা স্পেস তৈরি করে দেওয়া গেল, সেটা কিন্তু বৃহত্তর অর্থে ক্ষতিও হতে পারে। দেখবেন যে দেশে যদি বিশৃঙ্খলা থাকে আপনারা কি কেউ ভালো থাকতে পারবেন? দেশের অর্থনীতি কি ভালো থাকতে পারবে? দেখবেন পৃথিবীর যত জায়গায় এই জাতীয় বিপ্লব হয়, আমি কিন্তু এই কারণে আমাদের এই জুলাই আপরাইজিংটাকে বিপ্লব বলি না, আমি এটাকে গণ অভ্যুত্থান বলি। বিপ্লব পরবর্তী সরকার পৃথিবীতে যা আছে তাদের কিন্তু অ্যাসপিরেশন দেখবেন অধিকাংশ ক্ষেত্রে গণতান্ত্রিক অ্যাসপিরেশন ছিল না। আপনি বিভিন্ন দেশ দেখতে পারেন তারা কিন্তু গণতান্ত্রিক অভিযাত্রার পথে আগাতে পারেনি। কিন্তু আমাদের জায়গাটা কি, আমরা স্বৈরাচারী ব্যবস্থাকে ভেঙে চুরে আমরা একটা গণতান্ত্রিক অভিপ্রায়ে ছুটতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার কেন কিছু সংস্কার করে তারা একটা ফেয়ার প্রক্রিয়া তৈরি করবে, ওই প্রক্রিয়ার মাধ্যমে ইলেক্টেড গভর্নমেন্ট দেশে ক্ষমতায় আসবে, সেটা যেই হোক XYZ অর হোয়াট এভার।
এবং এই জায়গাতে একটা কথা বলে রাখাটা ভালো, তাহলে এই মুহূর্তে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে ওই সরানোর জায়গাতে রাজনৈতিক দলের যে দ্বিমতের জায়গাটা হয়েছে, এটার একটা কারণ ছিল বিভিন্ন মানুষের বিভিন্ন আগ্রহের জায়গাটা ছিল, অনেক চোরাবালি ছিল। সো এই ব্যাপারগুলো ক্লিয়ার না হলে দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা তৈরি হোক, এটাও তো সবাই চাইবেন। এবং আমিও চাই প্রত্যেকটা জায়গা থেকে এখন সহনশীলভাবে ঠান্ডা মাথায় চিন্তা করার দরকার আছে। বিপ্লব যখন চলে আমাদের মাথা কিন্তু গরম থাকে, কিন্তু এই মুহূর্তে রাষ্ট্র যখন চলবে, এই মুহূর্তে আমাদের আর মাথা গরম করে কাজ চলবে না। ধীর স্থিরভাবে কোনটার ইম্প্যাক্ট কী হবে সেটা অ্যানালাইসিস করে কাজ করা উচিত। সংবিধানের ব্যাপারে যেটা বলছিলাম, সংবিধানের অনেক কিছু পরিবর্তন করার দরকার আছে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি। এটা পুরোটাই ফেলে দেওয়া হবে নাকি নতুন করে রিরাইট করা হবে সেই ব্যাপারটা নিয়ে কথাবার্তা চলছে, নাকি কিছু অংশ সংশোধন করা যাবে। এটাও মনে রাখতে হবে একটা অনির্বাচিত সরকারের কিন্তু অনেক কিছু করার ম্যান্ডেট থাকে না, কারণ তাদের ম্যান্ডেটটা কে দিবে? তারা তো জনগণের ভোটে নির্বাচিত না। এই জন্য তাদেরও কিন্তু হাত পা বাঁধা আছে। রাদার কিছু সুপারিশ হবে, তার ভিত্তিতে পরবর্তীতে কী কী সংস্কার করা যায় সেটা করা উচিত। যেমন আমি চাই বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাতে বলে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দেখুন এই প্রজা শব্দটা কি থাকাটা জরুরি? প্রজা শুনলে তো মনে হয় কেউ না কেউ রাজা আছে, কিন্তু আমরা তো দেশের মালিক। দেশের প্রত্যেকটা জনগণ দেশের মালিক, আপনি দেশের মালিক, প্রত্যেকেই দেশের মালিক। সেই জায়গায় গণপ্রজাতন্ত্রী নামটাও চেঞ্জ হওয়ার দরকার আছে। একই সাথে আমাদের সংবিধানের যে মূলনীতিগুলো আছে সেটাও ওই সময়ের পার্সপেক্টিভে যেটাই ছিল বর্তমান পার্সপেক্টিভের সাথে এটা চেঞ্জ করার দরকার আছে। তো কারণ আর্টিকেল যেটা 6 আছে বলা আছে জাতি হিসেবে বাংলাদেশের সবাই বাঙালি, এই কথাটাও গ্রসলি ভুল। বাংলাদেশে একজন চাকমা আছে, মারমা আছে, খাসিয়া আছে, সাঁওতাল আছে, খুবিয়া আছে, তারা কি বাঙালি? তারা বাংলাদেশি, সবাই আমরা বাংলাদেশি, কিন্তু তারা কি বাঙালি? কাজেই পরিচয়টা এরকম হওয়া উচিত ছিল না, জাতিগতভাবে প্রত্যেকে নিজ নিজ জাতিসত্তার নামে পরিচিত হবে এবং নাগরিক হিসেবে বাংলাদেশি হিসেবে পরিচিত হবে। সো এই জিনিসগুলো তো ভুল করা ছিল। 1972 সালে যখন গণপরিষদ বিতর্ক হয় সংবিধান গঠনের জন্য, এই জায়গাতে এসে প্রচুর ডিবেট হয়েছে সেই গণপরিষদে, কিন্তু শেখ মুজিব সেটাকে ইগনোর করে জাতি হিসেবে সবাইকে টেনে হেসড়ে বাঙালি বানানোর চেষ্টা করেছে। এটা তো তাদের প্রতি অবিচার না? এই যে সংখ্যালঘু নিয়ে এত ট্রাম্প কার্ড খেলা হয়, তো সংখ্যালঘুর এই ট্রাম্প কার্ড তো সাংবিধানিকভাবে আওয়ামী লীগ করে রেখেছে। অনেকে তো সংবিধানটাও পড়ে দেখে না বা এই ক্রিটিক্যাল ব্যাপারগুলোও তো অ্যানালাইসিস করার চেষ্টা করে না। এটা তো একটা সুস্পষ্ট তাদের প্রতি অবমাননাকর জিনিস। আমি চাই এগুলো চেঞ্জ হওয়া উচিত। তারপর দেখবেন বাংলাদেশের বেসিক স্ট্রাকচার থিওরি দিয়ে সংবিধানের অলমোস্ট হাফ পোর্শন মানে একেবারে চেঞ্জই করা যাবে না এই অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। সো এটাও তুলে দেওয়া উচিত। বেসিক স্ট্রাকচার থিওরি পার্টিকুলারলি কয়েকটা জায়গায় থাকতে পারে, কিন্তু এত হোলসামভাবে থাকা উচিত না। এবং এইটার পরবর্তীতে যেটা করা উচিত, বেসিক কিছু জায়গায় যদি চেঞ্জ করতে হয়, দেশে শুধুমাত্র পার্লামেন্টে ডিসিশন নেবেন এইটাই না, এইটা করা উচিত গণভোটে দিয়ে দেওয়া, যে দেশের সব মানুষ গণভোটে সিদ্ধান্ত নেবে এটা চেঞ্জ হয় কিনা। আগে কিন্তু এরকম কালচার ছিল, শেখ হাসিনার সরকার এসে এটা তুলে দিয়েছে। তারপরে প্রধানমন্ত্রীর ইস্যু, যেটা আমি ব্যক্তিগতভাবে চাই বাংলাদেশে 2 বারের বেশি কেউ যাতে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী না হয়। যেমন আমেরিকার প্রেসিডেন্সি 2 বারের বেশি কিন্তু বর্তমানে কেউ প্রেসিডেন্ট হতে পারে না। একই সাথে দলের প্রধান এবং সরকারের প্রধান যাতে না হয়, কারণ শেখ হাসিনা একই সাথে আওয়ামী লীগেরও প্রধান ছিল, সরকারেরও প্রধান ছিল। এইটাই ব্যাপারে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসে। আমি চাই পরবর্তী যেসব সরকার আসবে দলের প্রধান আর সরকারের প্রধান আলাদা হোক, কারণ সরকার তো পুরো দেশের, আপনাকে যে ভোট দেয় না আপনি কিন্তু তারও সরকার। সো এটা আলাদা হওয়াটার দরকার আছে। তারপরে আমি যেটা মনে করি, নিজ নিজ দলের ভেতরেই ডেমোক্রেসি নাই। দেখবেন নিজেই সভাপতি সেক্রেটারি ইচ্ছা মতো বসায় দিচ্ছে। নিজের দলের ভেতরে দলের কাউন্সিলরদের ভোটে তাদেরও সবসময় চেঞ্জ আসা উচিত। তাহলে দেখা যাবে যে একই ব্যক্তি বারবার করে ক্ষমতার গদিতে বসে থাকতে পারবে না, ওই জায়গাতেও চেঞ্জ হবে, কেউ স্বৈরাচারী শেখ হাসিনা হয়ে যেতে পারবে না। আবার যদি চিন্তা করেন রাষ্ট্রপতি, দেখবেন ক্ষমা প্রদর্শন করার যে এখতিয়ারটা আছে একেবারে ব্ল্যাঙ্কেট ক্ষমতা দেয়া আছে, এটারও লিমিটেশন দেওয়া উচিত। রাষ্ট্রপতি ইচ্ছা করলে যে কাউকে ক্ষমা করে দিতে পারে। বিগত দিনগুলোতে এমন তো হয়েছে। দেখবেন এই যে পাপন সাহেব ছিল বিসিবির প্রেসিডেন্ট, তার যে বাবা ছিলেন রাষ্ট্রপতি, তিনি এক জেলারই 15 জন কুখ্যাত অপরাধীকে ক্ষমা করে দিয়েছেন কোনো লেজিটিমেসি ছাড়া। এই ধরনের কাজ কিন্তু তারপরেও হয়েছে, সবসময় এই ধরনের কাজ করা হতো। কাজেই তারও অবাধভাবে যাতে এটা না করতে পারে এটাও একটা আইনের ভেতরে নিয়ে আসা উচিত। একই সাথে দেখবেন বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়া, এটা অনেক ভেগ। আপনি যে কাউকে ইচ্ছা করলে রাষ্ট্রপতি রাজনৈতিকভাবে বিচারপতি নিয়োগ দিয়ে দেয়। আপনি 10 বছরের উপরে প্র্যাকটিস করেছেন সুপ্রিম কোর্টে, হয়ে গেল আপনাকে বিচারপতি নিয়োগ দেওয়া যায়, কিন্তু তার যোগ্যতাটা ঠিকমতো আছে কিনা এটাও তো যাচাই বাছাই করা দরকার। এই প্রক্রিয়াগুলো চেঞ্জ হওয়া দরকার। ন্যায়পাল নিয়োগের ব্যাপারটা অপশনাল রেখে বাধ্যতামূলক করা উচিত। আর্টিকেল 70 একটা আছে, আপনি যদি নিজ দলের বিরুদ্ধে ভোট দেন আপনার এমপি চলে যায়।
সো তাহলে তো আপনি এমপি হিসেবেও আপনি মত প্রকাশের স্বাধীনতা নাই। আমি চাই বাংলাদেশে পার্টিকুলার 2-1টা জায়গা বাদে, লাইক যাতে হর্স ট্রেডিং না হয়, তাহলে তো সরকারি স্ট্যাবিলিটি থাকবে না, ওইটা বাদ দিয়ে এমপিদের বাক স্বাধীনতা দিয়ে দেওয়া উচিত, যে সংসদে যাতে নিজের দলের বিরুদ্ধেও তারা সমালোচনা করতে পারে। এটাই তো ডেমোক্রেসির সৌন্দর্য। কিন্তু দেখেন বেঁধে রাখা হয়েছে। এই ব্যাপারগুলো আমার মনে হয় যে সাংবিধানিকভাবে আরও কিছু ব্যাপার আছে, এগুলো চেঞ্জ হওয়াটা অত্যন্ত জরুরি। সংস্কার কমিশন সেটা নিয়ে কাজ করছে। অফিসিয়ালি আমার মতামত দেওয়ার যেহেতু সুযোগ হয়েছিল, আমি আমার পক্ষ থেকে 20টা মতামত একদম সুস্পষ্টভাবে সেই ফোরামের সামনে আমি তুলে ধরেছি। ব্যাপারটা হলো কি, আপনি যখন এই কথাটা বলছেন, এই প্রেক্ষাপট যদি কেউ না টানে ব্যাখ্যা শোনাবে একরকম, প্রেক্ষাপট কেউ যদি জানে তার ব্যাখ্যা দাঁড়াবে অন্যরকম। আত্মরক্ষার অধিকার তো সবার আছে, আইনসঙ্গত, এটা কি জানেন? ধরেন আপনার বাড়িতে কেউ লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করতে আসলো এবং পরবর্তীতে আপনারা প্রতিরোধ গড়ে তুললেন। তাদেরকেও প্রতিরোধ করতে গেলে কি হয়, আপনি কিন্তু তাকেও কিন্তু পেটাবেন, কিন্তু ওইটা কিন্তু আপনার এন্ড থেকে অপরাধ না, কারণ আত্মরক্ষা করেছেন। কিন্তু যে মুহূর্তে দেখলেন আপনাকে পেটাতে আসছে, আপনি তাকে ধরে তারপর আপনি একটা পিটানি দিলেন, ক্যামেরাটা ঠিক এক্স্যাক্টলি ধরা হলো ওই জায়গা থেকে আপনি তাকে পেটাচ্ছেন। তার আগে কি হয়েছে, এই প্রেক্ষাপটটা ছেড়ে ফেলা হলো। ওই সময়ে দেখলে আপনাকে অপরাধী মনে হবে। এই জন্য আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নের প্রেক্ষাপটটা জানা জরুরি, তা না হলে এই প্রশ্নটা হয় খণ্ডিত প্রশ্ন। তো আপনি যখন এত বড় ম্যাস কিলিং চালানোর পরেও তাদের ভেতরে ন্যূনতম রিমোর্স বোধ নাই, তারা যখন আপনার চোখের সামনে ঘোরাফেরা করবে, আপনি হলে কি করতেন? আমি কিন্তু আমার নিজের ভার্ডিক্ট দিচ্ছি না, আপনি হলে কি করতেন? এবং ছাত্রলীগ এবং অন্যরা মানুষ পিটিয়ে মেরেছে, খুন করেছে, মেয়েদেরকে কিভাবে ক্যাম্পাসে পিটিয়েছে দেখেন নাই? সো তাদের ভেতরে আবার এসে যদি পরীক্ষা দেয়, কোনো বিচার তাদের যদি না হয়, এটা পৃথিবীর কোনো লিগ্যাল সিস্টেম কেউ এটা মানবে? সো তবুও আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি মব জাস্টিসে বিশ্বাস করি না। লাইক কেউ আসবে, আপনি সবাই মিলে ধরে পেটাবেন, আমি না এই কালচারে বিশ্বাস করি না। আমার কথা, যারা অপরাধ করেছে তাদেরও বিচার হওয়া উচিত, কিন্তু আইনগতভাবে। মানুষ কেন একজন মানুষকে পিটিয়ে মারবে? এই কালচার থাকলে তো কোনো সভ্য সমাজ থাকে না। আমরা তো বাংলাদেশ একটা সভ্য সমাজে ঢুকতে চাই, আমরা তো অ্যানার্কিস্ট হয়ে থাকতে চাই না। সো যারা আসছে, আমি চাই আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া হোক, এবং যদি আইনগতভাবে ব্যবস্থা নেওয়া না হয়, তখনই কিন্তু এই টাইপ মব জাস্টিসের কালচারটা ডেভেলপ করে। একই সাথে বিভিন্ন ক্যাম্পাসে যারা আছেন বা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন, বয়সে বোধ করি তারা আমার ছোটই হবেন। সো সেই সব ছোট ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, কেউ মব জাস্টিসকে প্রশ্রয় দিবেন না, মব জাস্টিস নিজেরা ঘটাবেন না। এই ধরনের অপরাধী কেউ থাকলে তাকে ধরে পুলিশে দিয়ে দেন, আইনগতভাবে তাদের বিচারটা হোক, কিন্তু মব জাস্টিসে আমি কোনোভাবেই সমর্থন জানাই না। এই জন্য তো আমি বললাম কেন আমি আওয়ামী জাহিলিয়াত বলি, যে তারা এত বড় একটা অপরাধের পরেও তাদের কাছে মনে হচ্ছে তারা প্রতিশোধ নিবে, তারা ফেরত আসবে, কোনো রিমোর্স বোধ নাই। আপনি কি এই ধরনের মন মানসিকতার কাউকে মানুষ হিসেবে ট্রিট করেন? আমার কাছে মনে হয় ন্যূনতম মনুষ্যত্ব কারো ভেতরে থাকলে তারা এইরকম হতে পারতো না। কিন্তু দেখেন তাদের ভেতরে সেই রিমোর্স বোধটা নাই। এই জন্য আমি বলি, তারা যে ধরনের কাজ কারবার করেছে, তারা ফেরত আসবে, এই যে ফোন কল ফাঁস করবে, এগুলো তো ইচ্ছাকৃতভাবে চাঙ্গা রাখার জন্য। এবং এটার ফলে কি হচ্ছে, আমি একটা হিসাব মিলিয়ে দেই। ওবায়দুল কাদেরের কথা মনে আছে? পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদীদের ভেতরে একজন। এবং ওবায়দুল কাদের একটা কথা বলতো যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, কয়েক লক্ষ আওয়ামী লীগারকে ইনস্ট্যান্ট পিটিয়ে মেরে ফেলা হবে। সেটা কি সত্য হয়েছে? কেন এই ভয়টা ছিল তার ভেতরে? কারণ জানতো 15 বছর ধরে কি অপকর্মটাই না তারা করেছে। সেই কাজটা কি হয়েছে? তারা মানে তারা যে ধরনের এনার্কি এক্সপেক্ট করছিল, তারা পাপের যে পরিমাণ শাস্তি তারা নিজেরাই অনুমান করছিল, সেটাও তো হয় নাই। এখন দেখেন তারা তো বিদেশে পলাতক, শেখ হাসিনা বিদেশে পলাতক, এবং তার ছেলে অন্যরা বিদেশে পলাতক। এরা বিদেশে থেকে যে উস্কানিটা দিচ্ছে, এটার সবচেয়ে ক্ষতিটা হচ্ছে কাদের জানেন? দেশের ভেতরে তাদের যারা নেতাকর্মী ছিল, হয়তো বা সাপোর্টার ছিল, তারাও তাদের দ্বারা ভিকটিম হবে না। এখন উস্কানি যে দিচ্ছে, শেখ হাসিনা নিজে আসবে দেশে, ওই নেতারা নিজে আসবে, তারা কিন্তু আসছে না। না এসে এই যে মানুষগুলো আছে এদেরকে উস্কানি দিচ্ছে, এরাও মনে করছে বাপরে বাপ, এই তো তাইলে বোধ হয় প্রতিরোধ একটা হয়েই যাবে। কিন্তু সেই শক্তি আওয়ামী লীগের বর্তমানে নাই। শেখ হাসিনাও ফিরে আসবে, এই ব্যাপারটা বাস্তবসম্মত ব্যাপার না। কিন্তু এরা যদি উস্কানি শুনে আবার যে রাস্তায় যাবে, তাহলে কাদের ক্ষতিটা হবে? আমি সবসময় একটা কথা বলি, আওয়ামী লীগ প্রচণ্ড স্বার্থপর একটা দল, প্রচণ্ড স্বার্থপর একটা দল।
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় এই যে তাদের যেসব নেতাকর্মী পুষতো, উনি পালিয়ে যাওয়ার সময় তাদের কথাই ভেবেছে? তাদের কথাও তো ভাবে নাই। সো পালিয়ে যাওয়ার সময় যারা নিজের নেতাকর্মীর কথা ভাবলো না এবং বিদেশে গিয়েও আবার উস্কানি দিচ্ছে যে মাইর খাইলে বাবা তোরাই মাইর খা, তোরাই নিশ্চিহ্ন হয়ে যায়, আমরা তো বিদেশে শান্তিপূর্ণভাবেই আছি, তাহলে নিজের নেতাকর্মীদের প্রতিও তো এদের কোনো ডেডিকেশন নাই। বাইরে থেকে নিজেরা সুখে শান্তিতে থাকবে আর উস্কানি দিবে, আর দেশের ভেতরে যারা আছে তারা আবার মানুষের রোষের শিকার হবে, এটাই তো তারা চায়। এই জন্য আমি বলি আওয়ামী লীগ শুধু দেশের জন্যই খারাপ না, আওয়ামী লীগ তাদের দেশের তৃণমূল কর্মীদের জন্যও খারাপ। এই জাতীয় একটা দলের রাজনীতি করার কোনো লেজিটিমেসি থাকা উচিত না। সাদ্দামকে নিয়ে যদি কথা বলতে হয় আমি বলবো একেবারেই ব্যক্তিত্বহীন একজন মানুষ। তার চারিত্রিক ব্যাপারগুলো নিয়ে আমি কথা বললাম না, ক্যাম্পাসের সবাই এইটা জানে, এবং নিরেট মিথ্যাবাদী একটা মানুষ। এত মিথ্যা কথা যখন বলতো আমি তো এক্সপেক্ট করতাম সাংবাদিকরা যখন বুম দিয়ে যায়, সে যখন কথা বলে সাংবাদিকরা কি বুঝতে পারে না কে কি কথা বলছে? এটা বলার পরে সাংবাদিকরা যদি জিজ্ঞাসা করতো আপনি যেটা বললেন এটা খাস মিথ্যা কথা, তাহলে আমার মনে হয় যে সেটা ভালো হতো। কিন্তু সেটা কেন যেন করা হয় না। আমাদের দেশের সাংবাদিকতা তো আসলে ওইভাবে ডেভেলপ করে নাই। কিন্তু যারা পাওয়ারকে চ্যালেঞ্জ করতে পারে না সেটা কি ধরনের সাংবাদিকতা, আমার প্রশ্ন আছে। আশা করি এই প্রশ্নটা যে কোনো বিবেকবান মানুষেরই আছে। এবং সাদ্দাম একাডেমিক লাইফে সে তো আদু ভাইয়ের মতো বছরের পর বছর ফেল করে 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 থাকতো। এমনকি তাকে যে পাশ করানো হয়েছে সেটাও কিন্তু গ্রেস মার্ক দিয়ে। তৎকালীন ডিন যিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন, তাদের গ্রেস মার্ক দিয়ে সাদ্দামকে অনার্স পাশ করানো হয়। আমার চেয়ে 7-8 বছরের পরে সেই সাদ্দাম আমাদের 1 বছর আগেও এরকম গ্রেস মার্ক নিয়ে পাশ করেছে। সো এই টাইপ একজন আদু ভাই এত মিথ্যা কথা বলতো যা ভাবার অবকাশ নাই, এবং এত রীতিমতো মিথ্যা কথা বলা এবং যত অপকর্ম হয়েছে ক্যাম্পাসে, শুধু সেই না, ছাত্রলীগের যারা কেন্দ্রস্থানীয় নেতা ছিল তারা এত এক্সপ্লয়েট করেছে সাধারণ শিক্ষার্থীদের, মারপিট করেছে, জীবন একেবারে ধ্বংস করে ফেলার মতো কাজ করেছে, তাদের জন্য তাদের কোনো রিমোর্স আছে? এই টাইপ মিথ্যাবাদী মানুষ মানে ছাত্রদের রিপ্রেজেন্ট করতে, এটাই তো দুর্ভাগ্যজনক কথা। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কোনো কথা হতে পারে না। আমি সবসময় যেটা মনে করি সেটা হলো কোনো পাওয়ার যখন আনচ্যালেঞ্জড থাকে প্রত্যেকটা পাওয়ারই আসলে দানব হয়ে যাওয়ার চেষ্টা করে। আমি ইরেসপেক্টিভ অফ এভরিথিং ব্যাপারটা বলার চেষ্টা করলাম। সো আপনার বেঁধে দিতে হবে হাত যে তুমি এইটা করলে তোমার কিন্তু বিচার হবে। ছাত্রলীগ তো নিজেদেরকে মনে করতো না তারা ক্যাম্পাসের কেউ, তারা মনে করতো তারা ক্যাম্পাসের মালিক আর অন্য সবাই হলো ক্যাম্পাসের ভাড়াটিয়া। সো যে কোনো অর্গানাইজেশনই যদি তাদের ভেতরে দায়বদ্ধতার জায়গাটা না থাকে তারা তো দানব হয়ে যাবে। সামনের দিনেও যারা আছে ক্যাম্পাসে মানে ছোট ভাই বোন যারা আছে, সাধারণ শিক্ষার্থী আছে, যারা বিভিন্ন রাজনৈতিক পার্টির ভেতরে আছে, আমার এক্সপেকটেশন থাকবে তাদের পাওয়ারটা যাতে কখনো আনচ্যালেঞ্জড না হয়। প্রত্যেকটা কাজের জন্য তাদের যাতে দায়বদ্ধতা থাকে, তাদের যাতে বিচার নিশ্চিত করা যায়, তখন দেখবেন এই জাতীয় কাজ হবে না। কিন্তু আবার যদি তোষামদির ব্যাপারটা চলে আসে তাহলে দেখবেন যে সেম কালচার তো ছাত্রলীগের স্টাইলে যাওয়াটা খুবই মুশকিল, এটা কোনো মানুষের পক্ষে যাওয়াটা সম্ভব না। কিন্তু এর চেয়ে তো অর্ধেকও আসুক সেটাও তো আমি চাই না। আমি চাই এই ব্যাপারটা জিরো হয়ে যাক। ক্যাম্পাস হবে প্রত্যেকের পটেনশিয়াল বিকাশের জায়গা। ক্যাম্পাসে গিয়ে মানুষ হলের একটা সিটের জন্য কি নিপীড়নের শিকার হয় এটা ভাবতে পারবেন না। যে হলের যেটা কালচার ছিল সেটা রিফিউজি ক্যাম্পের চেয়েও বহুগুণ খারাপ ছিল। গণরুমগুলো যেটা ছিল বা ওই সাইডে গেস্ট রুম যেটা বলে সেটা ছিল এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প। 3 বেলা যে খাবার খেত হলের ভেতরে, এর চেয়ে নিকৃষ্ট খাবার বাংলাদেশের কোথাও খাওয়া হয় না। যে জায়গাটায় থাকতো এই বর্ণনাগুলো আসলে আপনারা যদি ছবি বা ভিডিওতে যদি দেখাতে পারতেন তাহলে দেখতেন ওই জায়গায় কোনো মানুষ থাকতে পারে কি না। এত কষ্ট করে ভর্তি পরীক্ষা দিয়ে এইসব জায়গায় এসে লাইফের স্বপ্নগুলা মানুষের হারিয়ে যেত, এত স্বপ্ন নিয়ে আসতো, ওই গণরুমে ঢোকার পরে মানুষের স্বপ্নটা হারিয়ে যেত এবং সেই ব্যাপারটাকেই বাজেভাবে তারা এক্সপ্লয়েট করতো। আমি সামনের দিনে যেটা দেখতে চাই, ক্যাম্পাস কেন্দ্রিক রাজনৈতিক অ্যাক্টিভিজম হবে শুধুমাত্র ছাত্রদের স্বার্থে। কিন্তু ছাত্রদের স্বার্থে না হয়ে যদি দলীয় লেজুর ভিত্তিক কাজ কারবার শুরু করে, ছাত্রদের নিয়ে কোনো সংশ্লিষ্টতাই নাই, দলের স্বার্থ সার্ভ করছে, ওইটাকে কি ছাত্র রাজনীতিই বলা চলে? মেয়েদের হলের কথা যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় মানে একটা অদ্ভুত বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের একদম প্রাণ কেন্দ্রে দেখবেন 20 তলা টাওয়ার দাঁড়িয়ে গেছে। শহীদ মিনারের জাস্ট পাশে বিশাল বড় বড় টাওয়ার কর্মচারীদের জন্য। আমি তাদেরকে ছোট করছি না, তাদেরও বাসস্থান দরকার, কিন্তু কর্মচারীদের বাসস্থান, পরিবারের বাসস্থান ক্যাম্পাসের একদম সেন্ট্রাল পজিশনে। ঠিক একই বিশ্ববিদ্যালয়ে মেয়েদের 2টা হল ক্যাম্পাস থেকেও বহু দূরে।
চিন্তা করতে পারেন এটা কোনো সভ্য দেশের বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচার হতে পারে? একটা ছাত্র স্কেল দিয়ে মেপে দেখবেন 14 ইঞ্চির মতো জায়গা পায় ঘুমানোর জন্য, এটা হতে পারে? সো এই সমস্যাগুলোর সমাধান নিয়ে কথা বলার দরকার ছিল না। কিন্তু দেখবেন যারা রাজনৈতিক কথাবার্তাও বলতে চায় তাদের ভেতরে ছাত্রদের স্বার্থের এজেন্ডাটা খুব কম। আমি এই জন্য চাই যে চিন্তা ভাবনাটা ছাত্র ওরিয়েন্টেড সবারই হওয়া উচিত। ক্যাম্পাসে ছাত্রদের ইন্টারেস্ট, বিশ্ববিদ্যালয়ের ইন্টারেস্ট, পড়ালেখার ইন্টারেস্টই হওয়া উচিত প্রথম কথা, তারপরে বাকি সব। কিন্তু এটা তো হয় না। এই জন্য আমি চাই যে এই ব্যাপারগুলো আনচ্যালেঞ্জড যাতে না থাকে, প্রত্যেকটা পাওয়ারকে যাতে প্রশ্ন করা হয়, সেটার জাতীয় নেতা, ছাত্র ক্যাপাসিটিতে নেতা, ডাকসু ক্যাপাসিটিতে নেতা, সে যেই হোক না কেন। এবং এটা যখনই হবে না তখন তো প্রত্যেকেই দানব হয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে অফিসিয়ালি সংশ্লিষ্ট নয়, আমি বলছি এখন পর্যন্ত। ভবিষ্যতে কি হবে সেটা তো আসলে কেউই বলতে পারে না, আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না। তবে আমি যেটা বিশ্বাস করি, বাংলাদেশের রাজনৈতিক কালচারের সংস্কারে আমি বিশ্বাস করি। যে জাতীয় রাজনৈতিক কালচার বাংলাদেশে চলছিল, এই জাতীয় রাজনৈতিক কালচার আমাদের দেশকে কখনোই এগিয়ে যেতে দিবে না। আমি সবার আগে দেশের স্বার্থকে বিবেচনা করা পছন্দ করি। মানুষ বলে না যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আমি সবার আগে ওই জায়গাটা দেখি। দেশের স্বার্থটা সবচেয়ে বড়, তারপর আপনি অন্য সব স্বার্থ বিবেচনা করবেন। কিন্তু আপনি যদি দেখেন আপনার দেশের চেয়েও রাজনৈতিক স্বার্থ বড় হয়ে যাচ্ছে, আমার কাছে মনে হয় এটা দেশের মানুষের সাথে প্রতারণা করা। আমি যে জায়গাতেই থাকি বা যাই করি না কেন সেটা সময় বলে দিবে, কিন্তু অন্ততপক্ষে আমার যেটা সলিড ইন্টেনশন আছে দেশের মানুষের স্বার্থে কাজ করা। এবং রাজনীতি যদি সেটা রাজনৈতিক ক্যাপাসিটিতে হয় সেটা হলো, না হলে অন্য ক্যাপাসিটিতে, কিন্তু কখনোই অন্ধ রাজনীতি করতে হবে আমি এইটা বিশ্বাস করি না। অবশ্যই সম্ভব। অনেক উপদেষ্টাদের কথাবার্তা শুনলেও মনে হয় যে তারা আসলে কোনো গণ অভ্যুত্থানকালীন কোনো সরকার না, তারা মনে হয় যে আসবে, ঝিমাবে, কাজ করবে। আমি এই ব্যাপারটা দেখতে চাই না। আমি এই গভর্নমেন্টটাকে ওন করি। আমি মনে করি এটা আমাদেরই গভর্নমেন্ট, আমাদের স্ট্রাগলের ফসল হলো এই গভর্নমেন্ট। কিন্তু একটা গণ অভ্যুত্থানকালীন সরকারের যে ধরনের কর্মসূচি নেওয়ার দরকার ছিল, ধর তক্তা মারপের এক টাইপ কাজ, সেই কাজটা বহুলাংশে তারা ব্যর্থ হয়েছে করতে। এবং অনেক জায়গায় সবসময় দেখবেন মানুষ বিভিন্ন কিছু নিয়ে কথা বলে, সচিবালয় নিয়ে কেউ কথা বলে না। বাংলাদেশকে এই পজিশনে নিয়ে আসার জন্য সচিবালয়ের অবদান ছিল সবচেয়ে বেশি। এবং সচিবরা যে ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল তারা কি রিপারকেশন ফেস করা উচিত না? তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আপনি পুলিশে যাবেন, স্বৈরাচারের দোষর পাবেন, আর্মিতে যাবেন, স্বৈরাচারের দোষর পাবেন, সচিবালয়ে যাবেন, স্বৈরাচারের দোষর পাবেন, বিভিন্ন ক্যাপাসিটিতে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে তাদেরকে পাবেন। এদেরকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত, কারণ তারা ওই রেজিমের ডিরেক্ট বেনিফিশিয়ারি। কি হবে তাদেরকে বিদায় করার পরে বোঝা যাবে। আপনি এই কাজটা করতে পারছেন না জন্য তো বিভিন্ন জায়গায় নানা ধরনের সংকট দেখা যাচ্ছে। অনেক কাজ যে ধরনের এক্সপেকটেশন মানুষের ছিল সেই ধরনের এক্সপেকটেশন মতো কিন্তু হচ্ছে না। অনেক স্লোলি অনেক কাজ হচ্ছে যেটা হওয়া উচিত ছিল না। সো এই প্রত্যেকটা জায়গায় স্বৈরাচারী যারা দোষর ছিল তাদেরকে মুক্ত না করতে পারলে এই গণ অভ্যুত্থানের স্পিরিটটা নষ্ট হয়ে যাবে। বিভিন্ন টাইপ স্বার্থ আছে নিশ্চয়ই। এমনকি আপনি দেখবেন ডিসি নিয়োগের সময়ও ঠিকমতো ভেটিং করা হয়নি, এই কারণে দেখবেন অনেক আওয়ামী লীগের অপকর্মকারী ডিসি হয়ে গেছে, বিভিন্ন জায়গায় পুলিশে আছে, আর্মিতেও এখনও অনেকেই আছে। সো এই কাজগুলো করার জন্য সরকারের সদিচ্ছার অভাব আছে, ওই প্রতিষ্ঠানগুলোরও সদিচ্ছার অভাব আছে, এবং বিভিন্ন জায়গায় বিজনেস স্টেক আছে। বিজনেস স্টেক মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, যারা এই স্বৈরাচারের দোষর ছিল তাদের তো নানা ধরনের স্বার্থ ছিল। এই স্বার্থগুলো দিয়ে মানুষকে গ্র্যাব করে নিচ্ছে। বিভিন্ন জায়গায় যারা আছে কাজ করার ক্ষেত্রে তাদের তো লোভের আসলে শেষ নাই। কিন্তু ব্যক্তির চেয়ে যদি দেশের স্বার্থ বড় দেখতে হয় তাহলে কিন্তু অনেক কাজই করা যায়। আপনি দেখবেন আওয়ামী লীগের অপরাধীদের লয়ার হচ্ছে অনেক বিএনপির লোকজন লয়ার হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। আমি বলছি না যে লয়ার হিসেবে সাপোর্ট দিতে পারবে না, যতটা যৌক্তিক সাপোর্ট ততটা তো দেওয়াই যায়, অন্য কেউ দিতে পারে। কিন্তু ওদের মতো যারা অপরাধী, ডিরেক্ট অপরাধ করছে, তাদের সাপোর্ট হিসেবেই যখন প্রতিপক্ষ যারা তাদের দ্বারা নিষ্পেষণের শিকার হতো তারাই যখন দাঁড়িয়ে যাচ্ছে শুধুমাত্র টাকার লোভে, আমার কাছে মনে হয় এইটা খুবই বড় রকমের অনাচার। এবং এই কাজটা করাটা আসলে একেবারেই অযৌক্তিক একটা কাজ এবং দেশের মানুষের স্পিরিট বিরুদ্ধ কাজ। এই গণঅভ্যুত্থানের স্পিরিটটাকে আসলে অনেকেই ধারণ করতে পারছে না। ব্যক্তিগত লোভেরও অনেক জায়গা আছে, রাজনৈতিকও রীতিরও অনেক চোরাগলির বিভিন্ন স্বার্থের ব্যাপার আছে, এবং এই জায়গাগুলো ভেঙে ফেলা উচিত। এই জন্য তো আমি বলি যে রাজনীতি সংস্কারটা করাটা সবচেয়ে আগে জরুরি। এই সরকারের উচিত ছিল যে কোনো ধরনের উপদেষ্টা নিয়োগ বা অন্যান্য বড় বড় পজিশনে কারা কারা বসবে এটা করার আগে অংশীজন যারা তাদের সাথে আলাপ আলোচনা করে নিয়ে তারপর কাজ করা। লাস্টের এই ধরনের উপদেষ্টা নিয়োগ নিয়ে দেশের মানুষের ভেতরে প্রচণ্ড শোরগোল তৈরি হয়েছে। এই কাজটা কি হওয়া খুবই জরুরি ছিল।
আপনি এমন মানুষকে ভেটিং করেন যারা আগের স্বৈরাচারী আমলে কোনো তাদের সংশ্লিষ্টতা ছিল না বা তারা কোনোভাবে বেনিফিশিয়ারি ছিল, এমন লোক খুঁজে বের করা তো খুব মুশকিলের কোনো জায়গাটা না। এবং এই কাজটা যে করা হচ্ছে না এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং এতে করে কি হবে, সাধারণ মানুষের চোখে এই সরকারের কিন্তু দূরত্বটা বেড়ে যাবে। মানুষের সাথে সরকারের দূরত্বটা যদি বেড়ে যায় একটু সমস্যা আছে, কারণ এই সরকারের লেজিটিমেসিই কিন্তু মানুষের আস্থা, ভোট না। সেই আস্থাটা যদি নড়বড়ে হয়ে যায় তাহলে সরকারের লেজিটিমেসি তো প্রশ্নের মুখে পড়ে যাবে এবং তাহলে দেশে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হতে থাকবে। সো এই কাজটা হওয়া উচিত হয় নাই। সব বংশীজনের সাথে আলাপ আলোচনা হওয়াটা দরকার ছিল। এবং দেখা যাচ্ছে একটা বিভাগ থেকেই অনেকেই আছে, আমি আসলে বিভাগ কেন্দ্রিক মনে করি, অনেকে নিজের যোগ্যতা বলেই আছে, কিন্তু একেবারেই কোথাও শূন্য এই কাজটাও হওয়া উচিত ছিল না। আছে রংপুর, রাজশাহী বিভাগ শূন্য। একই সাথে উত্তরবঙ্গ কিন্তু সবসময় বৈষম্যের শিকার হয়। আমরা সবসময় একটা কথা বলি, আমি তো নিজেও দেখেছি আমাদের বৃহত্তর রাজশাহী বিভাগ যেটা ছিল ওইটা ভেঙে পরবর্তীতে রংপুর বিভাগ করা হয়। এই 16টা বিভাগ অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অবহেলিত থাকে। রংপুর বিভাগের বাজেট যেটা ছিল এত কম বাজেট ছিল, অনেক ক্ষেত্রে একটা জেলার বাজেটের চেয়েও অনেক কম ছিল এন্টার রংপুর বিভাগের জন্য। সেটা নিয়ে কি কথা হয়েছে? রংপুর বিভাগে দেখবেন, রংপুর বিভাগ এবং বেসিক্যালি উত্তরাঞ্চলে বছরে 3বারের উপরে বন্যা হয়। ইন্ডিয়া বিভিন্ন টাইমে বাঁধ খুলে দেয়, বারবার করে তারা ভেসে যায়, কিন্তু তাদের নিয়ে আলাপ আলোচনা হয়। সিলেটে বন্যা হলে যে ধরনের আলাপ আলোচনা হয়, এবার যখন ফেনীতে বন্যা হলো যে ধরনের আলাপ আলোচনা হলো, দেখবেন এটা উত্তরবঙ্গের রেগুলার হ্যাবিট। তারা খরাতে মরে, বন্যাতে ডুবে, তাদের ক্ষুধা আছে, ইন্ডাস্ট্রি নাই, নানা ধরনের সমস্যা আছে, সেটা নিয়ে কেউ কথা বলার চেষ্টা করেন। এটা খুবই উত্তরবঙ্গের একজন ছেলে হিসেবে আমার কাছে এইটা খুবই কষ্টকর একটা ব্যাপার। আমার উত্তরবঙ্গের মানুষগুলোর এত পটেনশিয়াল আছে, এত সুযোগ আছে, কেন আমার উত্তরবঙ্গ এত অবহেলায় থাকবে? চেষ্টা করা উচিত যাতে সুষম বন্টন সব জায়গায় থাকে এবং উত্তরবঙ্গ নিয়ে আমাদের ভাবার দরকার আছে। বছরে তারা এতবার করে ডুবে যাবে, খরার শিকার হবে, এই কাজটা হওয়া উচিত না। আমার কাছে একটা জিনিস মনে হয়, আমার একটা ক্লিয়ার ভিশন আছে যে উত্তরবঙ্গকে 5 বছর যদি কাজ করা যায়, এন্টায়ার উত্তরবঙ্গকে চেঞ্জ করে দেওয়া পসিবল। উত্তরবঙ্গের মানুষের সেই স্পিরিটটা আছে, তারা সেই স্পেসটা চায় এবং উত্তরবঙ্গের মানুষ নিয়ে কথা বলার ভয়েসটাও অনেক ক্ষেত্রে কম। কিন্তু আমার বলতেই হবে, আমি নিজেকে উত্তরবঙ্গের ছেলে মনে করি এবং আমরা নিজেদের এলাকার পর যে বৈষম্য সেটা যদি আমরা না বলি তাহলে কে বলবে? এবং এই জায়গাটা সামনেও মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করা উচিত যাতে এই এলাকাকে নিয়ে হোলসাম একটি স্টাডি করা হয় এবং সেটার ভিত্তিতে জীবনমানের উন্নতি এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে এই এলাকাকে কিভাবে রক্ষা করা যায় সেটা ভাবাটা অত্যন্ত জরুরি। উত্তরবঙ্গ নিয়ে যখন আপনি কথা বলতে যাবেন দেখবেন উত্তরবঙ্গে ইন্ডাস্ট্রির অভাব আছে, কিন্তু সেই সুযোগটা কিন্তু এখন আছে। শুধু ইন্ডাস্ট্রির ইস্যুটাই নিয়ে না, এবং আরও বিভিন্ন ক্ষেত্রে সরকারি যে বাজেট বরাদ্দের ব্যাপারগুলো নিয়ে উত্তরবঙ্গের সাথে অনেক বৈষম্য করা হয় এবং উত্তরবঙ্গের কৃষিটাকে অনেক বৈপ্লবিক কৃষির মাধ্যমে আপনি কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে পারেন। কিন্তু সেটা কি হয়? এই যে উত্তরবঙ্গে খরাগুলা হয়, সেই খরাগুলা কিন্তু মানব সৃষ্ট খরা। ইন্ডিয়ার সাথে আপনি নেগোসিয়েশন করতে পারেন না, এই জন্য শুষ্ক মৌসুমে পানি আসে না। সো সেই নেগোসিয়েশন কিভাবে করা যায় সেটা ভাবার দরকার আছে। এই যে বন্যায় বারবার করে আমরা ডুবে যাই, ওরা ডুবিয়ে দেওয়ার ব্যবস্থা করে, দরকার হলে আমাদের তিস্তা মহাপরিকল্পনা যেটা সেটা করা উচিত, তাতে করে যদি আমাদের চীনেরও হেল্প নেওয়ার দরকার হয় আমাদের সেটা নেওয়া উচিত। এবং উত্তরবঙ্গের মানুষগুলোকে চিরকাল সহজ সরল বলে সব সময় ইগনোর করা হয়েছে প্রত্যেকটা জায়গাতেই দেখবেন। এবং উত্তরবঙ্গের মানুষের এই ভয়েসগুলোও সম্ভবত আমি বলি যমুনা সেতু পার হয়ে কেন যেন ঢাকার পলিসি মেকারদের কানে আসে না। এবং যারা উত্তরবঙ্গের মানুষও আছে তারা যখন আমরা এই শহরমুখী হয়ে যাই, আসার পরে আমাদের ওই দুঃখিনী মানুষদের কথা আমরা বলতে ভুলে যাই। আমি নিজে কিছু স্টাডি করেছি, যেহেতু দেশকে নিয়ে আমি মোটামুটি ভাবি, দেশের রাজনীতি আমার খুব প্রিয় জিনিস। দেশে নিয়ে যখন আমি ভাবতে যাই আমি দেখি উত্তরবঙ্গের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পসিবল। উত্তরবঙ্গে কৃষির দারুণ একটা স্কোপ আছে। উত্তরবঙ্গের ইভেন কি বেশ কিছু ট্যুরিস্ট স্পট আপনি ডেভেলপ করতে পারেন, কিন্তু সেগুলো কি করা হয়েছে? করা হয় নাই। উত্তরবঙ্গের যাতায়াত ব্যবস্থা আরও একটু উন্নত করার সুযোগ আছে। এমনকি দেখবেন বিগত দিনগুলোতে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের কথা মনে পড়লে মনে হয় 2006 সাল বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে, শ্রীলঙ্কার দলটা কিন্তু ওই টাইমে একদম টপ ক্লাস একটা দল ছিল। সেই দলটাকে যখন হারিয়ে দিল বাংলাদেশ প্রথমবারের মতো বগুড়ার চান্দু স্টেডিয়ামে, একটা চমৎকার মাঠ ছিল, রাজনৈতিক কারণে শুধুমাত্র একটা দলের প্রতিষ্ঠাতার বাড়ির জন্য বগুড়াতে আর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হলো না। আপনি ইভেন বিপিএল এর কথাটা চিন্তা করেন,
ভারতের আইপিএল বা অন্যান্য জায়গায় দেখবেন প্রত্যেকটা আলাদা আলাদা রাজ্যের কিন্তু প্রমিনেন্ট রাজ্যগুলোর একটা করে দল থাকে, ওই সব দলের হোম গ্রাউন্ড থাকে। কেন আমার রাজশাহীর একটা দল থাকতে পারতো না? বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তাদের হোম গ্রাউন্ড হতে পারতো না? খুলনা তাদের হোম গ্রাউন্ড হতে পারতো না? তাহলে কিন্তু লোকাল ইন্টিগ্রেশনটা হতো। কিন্তু দেখবেন রাজশাহী স্টেডিয়াম আছে, সো প্রত্যেকটা জায়গায় লোকাল ইন্টিগ্রেশনটা হয় নাই। সো আমার কাছে যেটা মনে হয় ক্রীড়া ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়, পর্যটন ক্ষেত্রে উত্তরবঙ্গের যে সম্ভাবনাটা ছিল সেটা কেউ চিন্তা করতে পারেনি। আমার এই ছোট মাথা দিয়ে যদি আমি ভাবতে পারি তাহলে দেশের স্বার্থে কেন ভাবা হবে না? আমাদের উত্তরবঙ্গ যদি উন্নত হয় তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে দেশের ওভারঅল ইনকামে, জিডিপিতে কত শতাংশ ইনকাম বেড়ে যাবে দেশের। কিন্তু সেই কাজটা তো করা হয় নাই। উত্তরবঙ্গের নেতারাও যারা ছিলেন অনেক সময় তারা অনেক বেশি স্বার্থপর। তারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, বিগত দিনগুলোর কথা বলছি না, কারণ বিগত 3টা টার্মে তো কোনো ইলেকশনই হয়নি। তারা এসে নিজেরা আরামায়েশের লাইফটা বেছে নিয়েছে, কিন্তু এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কোনোদিন কাজ করে নাই। কিন্তু আমি মনে করি আমার ওই উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষ যদি না হাসতে পারে তাহলে উত্তরবঙ্গের ছেলে হিসেবে আমাদের এটা ব্যর্থতা, এবং সেই জায়গাটা আমাদের মনোযোগ দিয়ে দেখা উচিত। ধন্যবাদ সাইদুল ভাই আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আবারও যুক্ত হবো অন্য কোথাও, অন্য কোনো অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।